মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন। ধর্ষকের দ্রুত বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 ঘন্টার আলটিমেটাম। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের কোনো ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারীর প্রতি সব সহিংস ঘটনার তালিকা করে তদন্তের নির্দেশ। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর নিরাপত্তা তল্লাশি যৌথ বাহিনীর। যানবাহনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাস্তিমূলক ব্যবস্থা। চাঁদপুরে চুলার গ্যাস লিকেজে একই পরিবারের দগ্ধ 6, গুরুতর 4 জনকে পাঠানো হয়েছে ঢাকা বার্ন ইনস্টিটিউটে। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে স্টারলিং। সফরে প্রতিনিধি দল, দেশের কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি। গাজা উপত্যকা পুনর্নির্মাণে মিশরের পরিকল্পনাকে অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি। বন্দি বিনিময় চুক্তি নিশ্চিতের দাবিতে উত্তাল ইসরায়েল। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে আজ ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চায় দুদলই। ম্যাচ শুরু বিকেল 3টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা। ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। কামরুজ্জামানের ক্যামেরায় এনআই নাহিদের প্রতিবেদন। ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে মধ্যরাতে বিক্ষোভের স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে রাত 2টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাত 12:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরাও যোগ দেন এতে। এ সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। তারা ধর্ষণ বিরোধী দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। যাতে ধর্ষকের বিচার হয়, এই সোনার বাংলায় ধর্ষকের আমরা কোনো জায়গা চাই না। একজন ধর্ষক যে ধর্ষণ করেছে তাকে আনুন, তাকে সবার সামনে তাকে শাস্তি দেন। ধর্ষকের ফাঁসি যদি রাষ্ট্রের সবাই দেখে, ভিডিও করা হয়, তাহলে তাও অ্যাটলিস্ট যদি ভয় পায় ধর্ষকের কোনো বিচার হয় না দেখেই ধর্ষণ বেড়ে যাইতেছে। দাবি হচ্ছে দুইটা, ধর্ষণ বিরোধী ট্রাইব্যুনাল গঠন করতে হবে যাতে ধর্ষকদের যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুদণ্ড শাস্তি কার্যকর করা সম্ভব হয়। এবং আমরা বিশেষভাবে যেটা চাইতেছি আসিয়ার যে ধর্ষক তাদের যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর করা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রোববার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন ওমামা ফাতেমা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের আগামীকালের কর্মসূচি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ উল্লেখ করে সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় ধর্ষণ বিরোধী মঞ্চ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মাগুরা ধর্ষণের শিকার 8 বছরের শিশুর শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন। এখনো জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে মেয়েটি পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বোনের বাড়িতে বেড়াতে বোনের শ্বশুরের পৈশাচিকতার শিকার শিশুটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। শিশুটির মায়ের অভিযোগ, পাশবিক নির্যাতনে জড়িত বড় মেয়ে শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়দা খাতুন, মেয়ে জামাই সজীব ও ভাসুর রাতুল শেখ। শনিবার তাদের বিরুদ্ধে মামলা করা হয় মাগুরা সদর থানায়। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন।
কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। এদিন নির্যাতিত শিশুর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান শিশুর অবস্থা সংকটাপন্ন। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। সে যে স্টেজে চলে গেছে মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। দুপুরে তার চিকিৎসার খোঁজখবর নিতে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ। অপরাধীদের কঠোর সাজা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায় সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এদিকে মামলার পর হেফাজতে থাকা 4 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শনিবার অভিযুক্তদের বাড়িতে জড়ো হয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে মন্ত্রণালয় সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে গিয়ে তিনি একথা বলেন। এ সময় শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দেন। আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামের একজনকে আটক করে পুলিশ। অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। ওকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে পরবর্তী প্রজন্মে আর কোনো হুজুর এই কাজ করার সাহস পাবে না। তাই আমাদের সবার একটাই দাবি, ওর মানে শাস্তি যাতে গুরুতর, মানে একবারেই ওর শাস্তি ফাঁসি। নামদারি কিছু ওলামায় আছে, নামদারি কিছু আলেম আছে যারা অন্য অন্য আলেমদের মানে যত আছে তাদের নাম খারাপ করতেছে, দুর্নাম করতেছে, মাদ্রাসাগুলো দুর্নাম করতেছে। এগো উচিত শিক্ষা চাই, এগো ফাঁসি হওয়ার দরকার। আমারও বাচ্চা আছে, আপনারও আছে, আরেকজনের আছে, সবাই এরকম দিতে ভয় পাইব। যাতে এরকম কাজ না হয় এই শাস্তি আমরা চাই, দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই আর কি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ চৈতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ধর্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করছেন তারা প্যারিস রোড থেকে যেটি শুরু করেছিলেন এখন সেটি রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে চলছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আছি, যেখানে সাধারণ শিক্ষার্থীরা বসে বিচারের দাবিতে যে আন্দোলন তারা করছেন, তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট। এই স্লোগান নিয়ে তারা এখানে আন্দোলন করছেন এবং সাধারণ যারা শিক্ষার্থী তারা ঠিক 11:30টায় প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন, করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক আছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন সারা দেশে নারীদের উপরে যে নির্যাতন, ধর্ষণ এবং যৌন নিপীড়ন চলছে তার প্রতিবাদেই তাদের এই অবস্থান কর্মসূচি। এবং শিক্ষার্থীদের যে দাবি, ধর্ষকদের বিচারের দাবিতে তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন, বিশেষ আইন করার দাবি তারা জানিয়েছেন। আমরা এখানে দেখেছি যে সাধারণ শিক্ষার্থী যারা তারাও এই দাবিকে সমর্থন জানিয়ে এই তীব্র রৌদ্রের মধ্যে এখানে অবস্থান নিয়েছেন।
তারা এর ধর্ষকের শাস্তি দাবি করছেন এবং আসিয়ার উপরে যে ঘটনাটি ঘটেছে তারা সবাই নিজেদেরকে এক একজন আসিয়া দাবি করে এই দ্রুত বিচার দাবি করছেন। এবং এখানে যদি আমরা দেখি যে শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান কর্মসূচিটি এখানে চলছে এবং একটি যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রামের সঙ্গে থাকবেন এমনটি তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আছেন, আপনার কাছে একটু জানতে চাই আপনারা কি প্রত্যাশা করছেন? আমাদের দাবিটা হচ্ছে, দেখেন, আমরা এর আগে একটা সরকারকে হটালাম কারণ এই দেশে প্রচুর বিচারহীনতা ছিল। সেই বিচারহীনতা থেকে মব জাস্টিসের অনেক বেশি উপদ্রব ছিল সেই সময়টাতে, সেইটাকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা সরকারকে হটাই দিলাম। কিন্তু এর পরবর্তীতে দেখা গেল আমরা যে সরকারকে এই দেশে আমন্ত্রণ করে আনলাম সেই সরকারের আমলে একই রকম অবস্থা, এবং শুধু একই রকম অবস্থা না, ধর্ষণের পরিমাণ প্রতিদিন বাড়ছে, রাস্তাঘাটে বাসে সব জায়গায় কিন্তু ধর্ষণের পরিমাণ বাড়ছে। সুতরাং আমরা চাই অতি দ্রুত এই ধর্ষণের বিচার করতে হবে। দেখেন আপনি, এই নারীরা ছিল এই আন্দোলনের সবচেয়ে বেশি অগ্রগণ্য, অথচ সবচাইতে বেশি পিছিয়ে পড়ে এবং সবচাইতে বেশি নিপীড়নের শিকার কিন্তু এখন এই নারীরা। সুতরাং আমরা চাই অতি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 7 দিনের মধ্যে বিচার ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকদের বিচার করতে হবে। তা না হলে এই সরকার আমাদের কোনো মামা খালা কিংবা চাচা না, যে তাদেরকে সরকারের সবসময় বহাল তবিয়তে রাখতে হবে। যদি তারা ঠিক করতে না পারে তাহলে এই সরকারকে হটাই দিতে আমরা দ্বিতীয়বার ভাববো না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্টিস। আপনার কাছে আরেকটু জানতে চাই, এই আন্দোলন কতক্ষণ চলবে? এই আন্দোলন আজকের জন্য আমরা খুব বেশি চালাবো না। আপনারা জানেন যে এখন রোজা চলছে, সুতরাং খুব বেশি আমরা এই আন্দোলন একদিনে তো বেশি চালিয়ে নিতে পারবো না, কিন্তু আমাদের এটা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই সরকার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে পারে। আপনাকে আমরা কথা বলছিলাম যে যেহেতু শুরু থেকে যে শিক্ষার্থীরা একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের যে বিচারের দাবিটি দেখেছি, আমরা একটু ব্যতিক্রমী আন্দোলনও এখানে দেখেছি যে চোখে কালো কাপড় বেঁধেও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা ধর্ষকদের শাস্তির দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার একটা অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন। তো চৈতি, এই ছিল রাজশাহী থেকে আমার সর্বশেষ স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। মাগুরা শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সব ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেটি জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের আয়োজনে অদম্য নারী সম্মাননা তুলে দেন তিনি। ফাহিম ইউসুফের প্রতিবেদন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ 5 অদম্য নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে দেশে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়ানো নারীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সুবিধা নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
ধর্মকে ব্যবহার করে নারীদের হেনস্থা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নারী দিবস উপলক্ষে আয়োজিত আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ধর্ষকদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার, কাউকে ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা আর আইনশৃঙ্খলার যেই পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অনেকেই ধর্মকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। উত্তরায় জুলাই আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরার পশ্চিম থানার আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী সহ 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 10টার পরে আসামিদের কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলার হোসেন রুবেল, ওসি মুশিকুর রহমান, কনস্টেবল হোসেন আলী, এসি জাভেদ ইকবাল এবং ওমর আলী। এর আগে বিভিন্ন সময়ে ওই মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত। জুলাই আগস্টে উত্তরা এলাকায় 200-র বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিক সহ অন্য আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা আছে। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর নিরাপত্তা তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কামরুজ্জামানের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাজধানীর ডেমরার ঢাকা সিলেট রোড, কোনাপাড়া এবং ডগাইর বাজার এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। শনিবার রাতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি এবং সংঘবদ্ধ ডাকাতি সহ সড়কের শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এমন কার্যক্রমে স্বস্তিতে সাধারণ মানুষ। আমি যখন টিভিতে দেখি যে এই অভিযানগুলো চলছে, তখন আমার খুবই ভালো লাগে যে না, আমরা সাহস পাচ্ছি কোথাও বের হওয়ার জন্য। আঙ্কেল হসপিটালে ভর্তি, আইসিইউতে আছে সাইনবোর্ডে, আমার যেতে হবে, কিছু করার নাই। এখান থেকে আমি ইউটার্ন নেওয়ার সময় জায়গাটা অন্ধকার, আমি খুব ভয় পাইতেছিলাম ওখানে, যে কিন্তু এখানে এসে জিনিসটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত রাতে যে আপনারা সহ মিডিয়ার লোক সহ আছেন, এটা আমরা সাধারণ মানুষ এখন স্বস্তি পাবো যে না, আপনারা আছেন। অপরাধ নির্মূলে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছে। 4 জনকে গুরুতর অবস্থায় ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রোববার ভোরে সেহরি খেতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। এ সময় আব্দুর রহমান, তার স্ত্রী, 2 ছেলে, 2 পুত্রবধূ দগ্ধ হয়। 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেছে স্টারলিংক। স্টারলিংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। তিনি আরও জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতা চুক্তি
চুক্তি হয়েছে। স্টার্লিং টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টার্লিং। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ 3টি হাসপাতালে ব্যবহার হচ্ছে না উপহার পাওয়া আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স। গ্যারেজে তালাবদ্ধ করে রাখা হয়েছে এসব অ্যাম্বুলেন্স। গত 3 বছরে এসব অ্যাম্বুলেন্স মাত্র একজন রোগী পরিবহন করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ওজনে অনেক ভারী হওয়ায় চালকরা তা নিয়ন্ত্রণ করতে পারে না। পাশাপাশি যান্ত্রিক সমস্যাও থাকায় তা ব্যবহার করা হচ্ছে না। এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করায় বাড়তি খরচ গুনতে হয় রোগীদের। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 2021 সালে করোনা মহামারীর পর ভারত সরকারের উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ কসবা ও আখাউড়া উপজেলার হাসপাতালে 3টি আইসিইউ অ্যাম্বুলেন্স দেয়া হয়। তবে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রথমবার ব্যবহারের সময় রোগী নিয়ে ঢাকায় যেতে সময় লেগেছে 7 ঘন্টা, যেখানে স্বাভাবিক সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। চালকরা জানান এই অ্যাম্বুলেন্স ভারী হওয়ায় নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যবস্থাপনাও জটিল। এছাড়া সরকারি সচল অ্যাম্বুলেন্সের অবস্থাও নাজুক। এটা লাগে সিএনজি জায়গা, রিক্সা জায়গা, জামা ফললে অবস্থায় এটা টোল মারে, এটা অনেক ভারী। রোগীরা অবজেকশনের কারণে আমরা চালাইতে পারছি না। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীদের বাড়তি অর্থ ব্যয় করে বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হচ্ছে, যা দরিদ্র পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আমরা তো এত টাকা খরচ করে আমরা ঢাকা লয়ে যাওয়ান, আমরা অনেক সমস্যা হয়ে যায়। সরকার থেকে আমরা যদি একটা 2-3টা অ্যাম্বুলেন্স দিত তাহলে মনে করে আমরা লাগে গরিব মানুষের লাগে, সাধারণ মানুষের লাগে আমরা লাগে অনেক সুবিধা হইতো। দরিদ্র ফ্যামিলির যারা আছে তারা তো দেখা যায় সরকারি অ্যাম্বুলেন্স থাকলে তারা তো সহজেই ঢাকা যেতে পারে, টাকা পয়সার কম দিক দিয়ে তাদের অনেক সহযোগিতা হয়। ভারত থেকে যে উপহারের গাড়িগুলো দিচ্ছে এটি কোনো কাজের গাড়ি না, এটি দিয়ে 7 ঘন্টা দেখা যাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছেন ভারত সরকারের দেয়া আইসিইউ অ্যাম্বুলেন্সগুলো সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। নতুন অ্যাম্বুলেন্সের চাহিদা পাঠানো হয়েছে। আমরা নতুন অ্যাম্বুলেন্সের জন্য চাহিদাপত্র দিয়েছি, আমরা এখনো সাড়া শব্দ পাইনি। তো আশা করছি যে আমরা পাবো নতুন অ্যাম্বুলেন্স। নতুন অ্যাম্বুলেন্স পেলে আমাদের রোগীর পরিবহনে বা রোগীর সেবা দিতে ভালো হবে। আইসিইউ যুক্ত এসব অ্যাম্বুলেন্স চলাচলের উপযোগী করলে সংকটাপন্ন রোগীদের সেবা ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহী অঞ্চলের মহাসড়কগুলোতে নসিমন, করিমন, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান সহ হালকা যানবাহনের চলাচল বন্ধ না হয় বাড়ছে দুর্ঘটনা। গত 1 বছরে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 475 জন, আহত হয়েছেন 600 জনেরও বেশি। সহকর্মীদের সাথে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। উচ্চ আদালতের নির্দেশনার পরও মহাসড়কে চলাচল বন্ধ হয়নি 3 চাকার যানের। উল্টো দিন দিন 3 চাকার যানের চলাচল বাড়তে থাকায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য বলছে বগুড়া রিজনের অধীনে 5 জেলায় গেল 1 বছরের 349টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 430 জন, আহত 600 জনের বেশি। অধিকাংশ দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, ওভারটেকিং ও অনিয়ন্ত্রিত যান চলাচলকে দায়ী করছেন পরিবহন মালিকরা। অবাধে সব চলছে, হাই রোডে প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনা ঘটছে এদের কারণে। এগুলো দেখার দায়িত্ব প্রশাসনের, কিন্তু প্রশাসন নীরব। রাস্তার দুই দিক থেকে 2টা রাস্তা আসছে, দেখা যাচ্ছে বেপরোয়াভাবে একটা গাড়ি ফট করে মেইন রোডে চলে আসলো। বাস যাচ্ছে 80 কিলোমিটার গতিতে, ওইখানে তাকে ব্রেক করে বা ট্রাক যাচ্ছে, ব্রেক করে তো কন্ট্রোল করা সম্ভব না। দুর্ঘটনা ঘটতেছে এবং একটা পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা কর্মীরা বলছেন, মহাসড়ক নিরাপদ করতে সরকারকে যেসব প্রস্তাব তারা দিয়েছেন তার কিছুই বাস্তবায়ন হয়নি, ফলে কমছে না মৃত্যুর মিছিল। তো আমরা আশা করছি সরকার, এই বর্তমান অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন এবং এই মহাসড়কের যে বিশৃঙ্খলা, এই যে মৃত্যুর মিছিল, এটা থামবে ইনশাল্লাহ। তবে পুলিশ জানিয়েছে মহাসড়কে 3 হুইলার ও অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে সতর্কতামূলক কর্মসূচিও নেওয়া হচ্ছে। এখনও মহাসড়কের সকল স্থানের কাজ কিন্তু সম্পন্ন হয় নাই, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে এবং রাস্তার কাজ শেষ হয় নাই। তো যে সমস্ত জায়গাতে বাইলেন সম্পন্ন হয়ে গেছে, আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাদেরকে অ্যাওয়ারনেস, বিভিন্ন প্রোগ্রাম, সভা এবং অনুপ্রাণিত করছি তাদেরকে বাইলেন ব্যবহার করার জন্য। এবং যেইখানে
তারা বাইলেন ব্যবহার করছেন না, মহাসড়কে উঠে আসছেন, সেখানে আমরা তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বিশেষজ্ঞরা বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কয়টি ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে এবং আর কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ জানাবেন? চৈতি, কিছুক্ষণ আগে চাঁদপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর অবৈধ যে ইটভাটাগুলো রয়েছে সেটিতে অভিযান পরিচালনা করছেন। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে মোতায়েন করেছেন এবং এই যে ইটভাটাগুলো অবৈধ সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে যে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার অভিযান পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনার সাথে জানতে চাইব আজকে আপনারা কতটি ইটভাটায় অভিযান পরিচালনা করবেন? আচ্ছা, আমরা আজকে আসছি পরিবেশ অধিদপ্তরের সাথে এবং বাংলাদেশ আর্মি সহযোগিতা আছে, আমাদের সহযোগিতা আছে, বাংলাদেশ পুলিশ আছে, ফায়ার সার্ভিস আছে, সকলের সহযোগিতা নিয়ে আমরা আজকে এখানে টুকবি ব্রিক্সে এসেছি। এটা অবৈধ ইটভাটা, এই ইটভাটাকে ধ্বংস করার জন্য। এরপরে আমাদের আরো কার্যক্রম আছে, সামনে আরো হয়তো 2টা ইটভাটা ধ্বংস করবো। আর ফরিদগঞ্জে যতগুলো ইটভাটা আছে মোটামুটি আমরা সবগুলো টার্গেট নিয়েছি, সবগুলো আজকে ধ্বংস করার চেষ্টা করবো। জি চৈতি, আপনি শুনছিলেন আসলে এই জেলার মধ্যে 91টি ইটভাটার মধ্যে চাঁদপুরে কিন্তু প্রায় 41টি অর্থাৎ অর্ধশত ইটভাটা কিন্তু অবৈধ। তো প্রশাসন এক এক করে কিন্তু এই ইটভাটাগুলোতে অভিযান অব্যাহত রাখবেন। তো এই ছিল চাঁদপুরের ইটভাটার অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ। চৈতি। শরীফ, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ।